তো নমস্কার সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কৃষক বন্ধু প্রকল্পের যে ফিল্ড ভেরিফিকেশনের ফর্ম, এই ফর্মটা আপনারা ঠিক কীভাবে ফিল আপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্স 1 সংযোজনী ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। যে কৃষক বন্ধুর যে যাচাইকরণ শুরু হয়েছে সেইখানে কিন্তু একটা ফর্ম প্রকাশ হয়েছে, এই ফর্মটা। তো এই ফর্মটা আপনারা ঠিক কীভাবে ফিল আপ করবেন এটাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বলবো। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে রয়েছে, একদম শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত যে রয়েছে কৃষক বন্ধু আইডি নাম্বার আর হচ্ছে সিরিয়াল নাম্বার। তো এই কৃষক বন্ধু আইডি নাম্বারটা আপনারা কোথায় পাবেন? আমার চ্যানেলে কিন্তু অলরেডি যে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা কিন্তু সেখান থেকে চেক করে নিতে পারবেন যে কিভাবে আপনারা কৃষক বন্ধু আইডিটা পাবেন। ঠিক আছে? তো তারপরে এখানে দেখুন, যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকারীর কর্তৃপক্ষ টিক চিহ্ন দেবেন। অর্থাৎ এটা কিন্তু আপনারা ফিল আপ করবেন না, এই ঘরগুলো ফিল আপ করবে হচ্ছে অফিস থেকে সম্পূর্ণ। ঠিক আছে? আপনারা ফিল আপ করবেন হচ্ছে এই যে নিচে ঘরগুলো রয়েছে এদিকে। ঠিক আছে? এখানে চাওয়া হচ্ছে। তো তার নিচে দেখুন প্রথম যে রয়েছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড অনুযায়ী, পাস বই অনুযায়ী, অর্থাৎ যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছে তার নাম এখানে লিখতে হবে। তারপর রয়েছে পিতার নাম, যে পাচ্ছে সে যদি পুরুষ হয় তাহলে তার বাবার নাম লিখতে লাগবে এখানে, আর যদি সে স্ত্রী হয় তার স্বামীর নাম এখানে লিখতে লাগবে। তারপর রয়েছে ঠিকানা, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে তার ঠিকানা এখানে লিখতে লাগবে, শুধু গ্রামের নামটা লিখবেন। তারপর রয়েছে জেলা, যে কৃষক বন্ধু যে আবেদন জানাচ্ছে তার জেলার নাম কি সেটা এখানে লিখবেন। তারপর রয়েছে ব্লক, তার ব্লকটা কি সেটা এখানে লিখবেন। তারপর গ্রাম পঞ্চায়েত, তার গ্রাম পঞ্চায়েতের নাম কি এখানে লিখবেন। তারপরে হচ্ছে মৌজা, অর্থাৎ তার যে জমির বিবরণ রয়েছে অথবা জমিটা রয়েছে সেটা কোন মৌজার এলাকায় রয়েছে সেটা কিন্তু আপনাদের যে দলিল অথবা খতিয়ান রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা লিখতে পারবেন। তারপরে রয়েছে ব্যাংকের বিবরণ, অর্থাৎ যে আবেদন করেছে তার ব্যাংকের বিবরণ কিন্তু এখানে চাওয়া হচ্ছে, এবং ব্যাংকের বিবরণ আপনারা সেটাই দিবেন যেটা আপনারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় দিয়েছিলেন। ঠিক আছে? তো এখন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক ও শাখার নাম, অর্থাৎ আপনার প্রথমে এখানে ব্যাংকের নাম লিখবেন, তারপরে এদিকে ডান দিকে লিখবেন আপনার ব্যাংকের ব্রাঞ্চ, কোন ব্রাঞ্চে রয়েছে সেইখানে। তারপর রয়েছে আইএফএসসি কোড, আপনার যে ব্যাংকের আইএফএসসি কোড রয়েছে সেটা এখানে বসিয়ে দিবেন। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনি যে ব্যাংকের নামটা লিখলেন তার অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। তারপর রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, 5 নম্বরে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তারপর রয়েছে আধার নাম্বার, আপনার যে আধার নাম্বার রয়েছে সেটা এখানে বসাবেন। তারপর রয়েছে ইপিক নম্বর, অর্থাৎ আপনার যে ভোটার কার্ড নম্বর রয়েছে সেটা কিন্তু এখানে বসাবেন। তারপর রয়েছে এএসডিডি, অর্থাৎ আপনার নামটি যদি এই ভোটার লিস্ট থেকে শিফটেড অথবা ডিলিটেড হয়ে থাকে সেটা কিন্তু বিএলওরা করে থাকেন। কেননা যদি আপনার যখন ওনারা সার্ভে করেন তখন যদি ওনারা আপনাকে বাড়িতে এসে না পান, যদি এরকম 3বার 4বার কোনো বাড়িতে এসে যদি কাউকে না পান, সেক্ষেত্রে কিন্তু ওনারা এই নামটি যে ডিলিটেড অথবা শিফটেড কিন্তু বসিয়ে দেন। ঠিক আছে? এরকমটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে ইয়েস করতে হবে, এবং না হয়ে থাকলে তাহলে নো লিখবেন। তারপর রয়েছে পিএম কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ যে আবেদন জানাচ্ছে সে কি পিএম কিষাণ টাকা পায় অথবা পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পান। যদি হ্যাঁ হয় তাহলে ইয়েস করবেন, না, আর যদি না পেয়ে থাকেন তাহলে নো করবেন। তারপর রয়েছে প্রধান পেশা, অর্থাৎ যে আবেদন করছে এখানে যার নামটি উপরে লিখলেন তার পেশাটা কি রয়েছে, সে কি কৃষি কাজের সঙ্গে যুক্ত রয়েছে নাকি কোনো সরকারি চাকরি করে। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পেশা রয়েছে, এই সমস্ত পেশা থেকে যদি কোনো একটা হয় তাহলে এখানে কিন্তু তার নামটা লিখতে লাগবে। ঠিক আছে? তো তারপর রয়েছে 11 নম্বর জমির বিবরণ, অর্থাৎ এই জমির বিবরণ কি রয়েছে তার না সেটা কিন্তু লিখতে লাগবে এখন। তো এখন কি করবেন, প্রথমে 11 কয়ে রয়েছে জেএল নম্বর। তো এই জেএল নম্বর আপনারা কোথায় পাবেন? আপনারা কিন্তু আপনাদের যে খতিয়ান রয়েছে অথবা দলিল সেখানে কিন্তু জেএল নম্বরটা খুব সহজে পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু এখানে লিখতে লাগবে। আর জমির বিবরণ কিন্তু আপনাদেরকে যে কৃষক বন্ধু প্রকল্প করার সময় যে সমস্ত জমির বিবরণ দিয়েছিলেন সেটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে? তারপর রয়েছে খতিয়ান নম্বর, আপনার যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানে কিন্তু আপনার খতিয়ান নম্বর পেয়ে যাবেন, সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তারপর দাগ নম্বর, এটা কিন্তু আপনার দলিল অথবা খতিয়ানে পেয়ে যাবেন, এখানে বসিয়ে দিবেন। তারপর জমির পরিমাণ একরে, আপনার মোট কতগুলো জমি রয়েছে একরে কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ ডেসিমেলে কিন্তু এখানে এই ঘরটাতে বসাবেন। তারপর রয়েছে শর্তলিপি, অর্থাৎ আরওআরের তারিখ, খতিয়ানের তারিখ
আপনার যে খতিয়ানটা রয়েছে সেই খতিয়ানটা কবে বানানো হয়েছে সেটা কিন্তু খতিয়ানের নিচে তারিখটা দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু তারিখটা আপনি এখানে বসিয়ে দিবেন। আর যাদের ক্ষেত্রে তারিখ বসানো নেই তাদেরকে কিন্তু না দিলেও কোনো ব্যাপার না, যাদের আছে তাদেরকে কিন্তু অবশ্যই দিতে হবে, ঠিক আছে। তারপরে রয়েছে জমি দখলের ধরন, অর্থাৎ আপনি যে জমির বিবরণ দিয়ে কৃষক বন্ধুর সঙ্গে যুক্ত হয়েছিলেন সেই জমিটা কি আপনি কিনেছেন, নাকি উত্তরাধিকারী সূত্র পেয়েছেন, নাকি আপনাকে কেউ দান করে দিয়েছে, তাহলে এর মধ্যে থেকে যদি কোনোটা হয় সেখানে কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে রয়েছে আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি যে আবেদন জানাচ্ছিলেন, অর্থাৎ যে কৃষক বন্ধু টাকা এতদিন থেকে পেয়ে আসছে সে কি ইনকাম ট্যাক্স পে করে, যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে তাকে ইয়েস করতে হবে, আর যদি না হয় তাহলে তাকে কিন্তু নো লিখতে হবে। তো তারপর কি হচ্ছে, তো তারপর রয়েছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ, অর্থাৎ আপনি যে উপরে নাম লিখলেন সমস্ত তথ্য দিলেন, সেটা যদি একজন মহিলার দিয়ে থাকেন তাহলে এখানে তার স্বামীর বিবরণ দিতে হবে, এবং যদি সেখানে একজন পুরুষের নাম লিখে থাকেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা যদি পুরুষ পেয়ে থাকেন তাহলে কিন্তু তার এখানে স্ত্রীর বিবরণ দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে দেখতে পাচ্ছেন যদি ধরুন সে পুরুষ, তাহলে প্রথমে কী করবেন আপনারা, তার স্ত্রীর নামটি এই ঘরে লিখবেন, তারপরে তার ব্যাংকের বিবরণ, অর্থাৎ তার এই যে ঘরটা লিখবেন, তার কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম এবং কোন ব্রাঞ্চে রয়েছে সেই ব্রাঞ্চের নাম কিন্তু এদিকে অবলিক দিয়ে লিখে দিবেন। তারপর রয়েছে সেই ব্যাংকের IFSC কোড, তারপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এখানে বসাবেন, তারপর রয়েছে আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যেই নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দিবেন। তারপর রয়েছে আধার নাম্বার, তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর রয়েছে KBN, অর্থাৎ এখানে যার নামটি লিখলেন সে কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান অথবা কৃষক বন্ধুর সুবিধা পান, যদি হ্যাঁ হয় তাহলে এখানে ইয়েস করবেন, আর যদি না হয় তাহলে কিন্তু নো করবেন, ঠিক আছে। আর তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে ASDD, অর্থাৎ এরকম যদি হয়ে থাকে, অর্থাৎ তার নামটি যদি ভোটার লিস্টে ডিলিটেড অথবা শিফটেডে পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে যদি হ্যাঁ হয়ে থাকে ইয়েস করবেন, আর যদি না হয়ে থাকে নো করবেন। তারপর হচ্ছে PM কিষাণ সুবিধাভোগী কিনা, অর্থাৎ এখানে যার নামটি লিখলেন আপনি সে কি PM কিষাণ সুবিধা পান, যদি হ্যাঁ হয় ইয়েস করবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু নো করবেন। তারপর রয়েছে পেশা, এই পেশাটাও কিন্তু সেম, আপনি যার উপরে বিবরণ দিয়েছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে আসছে তার যে সমস্ত পেশা যেরকম আপনি ফিল আপ করলেন এখানেও কিন্তু সেমভাবে ফিল আপ করবেন, অর্থাৎ যে আপনি যে এখানে যার নামটি লিখলেন আপনি যে আপনার স্ত্রীর নামটা লিখলেন, এখন তার ক্ষেত্রে পেশাটা কি হবে দেখুন, যদি অনেক ক্ষেত্রে যদি সে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকে, স্বামী স্ত্রী দুজনেই যদি পেয়ে থাকে তাহলে এখানে তার স্ত্রীর নামটা লিখলেন, তাহলে তার স্ত্রীর পেশা কি হবে দেখুন, যদি সে কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকে তবেই তো সে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছে, তাই কি না, হ্যাঁ কি না, তাহলে কি করবেন এখানে ফার্মার লিখে দেবেন, ঠিক আছে। আর অনেক ক্ষেত্রে কি হয় যে অনেকেই কিন্তু কৃষিকাজের সঙ্গে তেমনভাবে যুক্ত নয় কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে কী করবেন, তার আদার্স লিখে দেবেন, এখানে কিন্তু আদার্স অপশনটা লিখে দিবেন, তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে। তো দেখতে পেলেন আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে যে কৃষক বন্ধু প্রকল্পের যে ফিল্ড ভেরিফিকেশন সেই ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে, আপনারা বুঝে গেলেন। তার পরবর্তীতে রয়েছে অঙ্গীকারপত্র, এই অঙ্গীকারপত্র আপনারা পড়ে দেবেন যে এখানে আপনি যে সমস্ত প্রমাণপত্র দিলেন এই সমস্ত প্রমাণপত্র একদম সঠিক এবং নির্ভুল, ঠিক আছে, এবং আপনি শেষে এখানে সম্মত দিয়ে আপনার যে সিগনেচার রয়েছে এখানে কিন্তু সই করে দিবেন, সই করে ফর্মটি আপনি কিন্তু যে আপনার অঞ্চল অথবা ভিডিও অফিস সেখানে কিন্তু আপনি জমা করে দেবেন, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু তারপর আপনাদেরকে একটি অ্যাকনোলেজমেন্ট দেওয়া হবে, এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রাপ্তি স্বীকার, এই রিসিপ্ট হার্ড কপিটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই, যদি ভিডিওটা দেখে আপনার একটু উপকৃত হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।